নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। পশ্চিমবাংলার গভর্নর সিভি আনন্দ বোস পশ্চিমবাংলার অ্যাসেম্বলিতে পাশ হওয়া তৃণমূল সরকারের মমতা ব্যানার্জির গভর্নমেন্টের যে অপরাজিতা বিল সেটা ফেরত পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের সরকারের কাছে। এটা তিনি পাঠিয়েছিলেন প্রেসিডেন্টের অফিসে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রেসিডেন্টের এটা স্বাক্ষর করার কথা ছিল আইনে রূপান্তরিত হওয়ার জন্য। কারণ যতক্ষণ না পর্যন্ত প্রেসিডেন্ট এতে সাইন করবেন না, ততক্ষণ পর্যন্ত এটা আইনে পরিণত হবে না, এটার কোনো অ্যাপ্লিকেশান হবে না। এটা ইমপ্লিমেন্ট করতে গেলে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং প্রেসিডেন্ট প্লাস গভর্নরের সিগনেচার থাকতে হবে। তো কেন প্রেসিডেন্ট সিগনেচার করলেন না বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিল না? কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট গভর্নর সিভি আনন্দ বোসের অফিসের মাধ্যমে পশ্চিমবাংলার সরকারের কাছে কিছু প্রশ্ন রেখেছেন এই অপরাজিতা বিল নিয়ে। পশ্চিমবাংলার গভর্নরের অফিসের মাধ্যমে মিডিয়ার খবরে জানা যাচ্ছে যে অপরাজিতা বিলে যা আছে সেটা হলো প্রচণ্ডভাবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, ইন্ডিয়ান কনস্টিটিউশনের সঙ্গে সাংঘর্ষিক। অর্থাৎ এই অপরাজিতা বিলের যে শাস্তির বিধান দেওয়া হয়েছে সেটা সংবিধানের বিএনএসএস এর ভারতীয় যে ন্যায় সংহিতা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। অর্থাৎ অপরাজিতা বিলে যে পানিশমেন্টের কথা বলা হয়েছে আর ভারতীয় ন্যায় সংহিতার 64, 65, 66 নম্বর ধারায় যে পানিশমেন্টের কথা বলা হয়েছে সেটা সম্পূর্ণভাবে একে অপরের বিপরীত। এজন্যেই প্রেসিডেন্ট সাইন করেননি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দেয়নি, গভর্নর ফেরত পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের রিকনসিডারের জন্য। এটা বৈধ, এটা হতে পারে। গভর্নর অনুরোধ করেছেন এই বিল রিকনসিডার করার জন্য। অ্যাসেম্বলি যদি মনে করে, পশ্চিমবাংলা মমতা গভর্নমেন্ট যদি মনে করে যে না, আমরা কোনো পরিবর্তন করব না, এটাই প্রেসিডেন্টকে সিগনেচার করতে হবে, তখন প্রেসিডেন্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা সাংবিধানিক বাধ্যবাধকতার দিকে তাকাবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এটা সাংঘর্ষিক হলো। 2024-এর কথা মনে আছে, অগাস্টে আরজিকর মেডিকেল প্রেমিসে একজন অভয়া পোস্ট গ্র্যাজুয়েটরত একজন মহিলা চিকিৎসক ধর্ষণের পরে খুন হয়েছিলেন। সিবিআই পুলিশ একজনকে অভিযুক্ত করেছে, তদন্ত এখনো চলছে। প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলার মানুষ এবং ভারতের মানুষ এই একজন যিনি এই কাণ্ড ঘটিয়েছিলেন তার পক্ষে কিভাবে সম্ভব, মানুষ সেটা বিশ্বাস করতে চায় না। এখন কথা হচ্ছে মমতা ব্যানার্জি যে অপরাজিতা বিল তড়িঘড়ি করে এনেছিলেন সেটার উদ্দেশ্য ছিল বর্ধিত শাস্তির বিধান দেওয়া, যাতে ভবিষ্যতে আর রেপ না ঘটে। রেপ প্রতিদিনই ঘটছে ভারতের মতো একটি দেশে, পশ্চিমবাংলায়ও ঘটছে। কিন্তু মমতা ব্যানার্জি অপরাজিতা বিল তৈরি করেছিলেন এটাই ভেবে, মানুষকে এটাই বলতে চেয়েছিলেন যে এই বিল আসলে, এই আইন হলে, এই পানিশমেন্টের বিধান থাকলে
মেয়েদের উপর আর বলাৎকার হবে না, ধর্ষণ হবে না, খুন হবে না, গ্যাংরেপ হবে না। এটা আইডিওলজি ছিল। এখন কি ছিল সেই বিলে? আমরা যদি এক নজরে বিলটি একটু দেখি, তাহলে 1 নম্বর, মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধ দমনের চরমতম শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে নূতন বিল, অপরাজিতা বিল। ধর্ষিতার মৃত্যু হলে অথবা ধর্ষণের জেরে জড় অবস্থায় পৌঁছে গেলে দোষীর অবশ্যই ফাঁসি ও জরিমানা। এটা হলো একটা শাস্তি। ধর্ষণের আমৃত্যু ও কারাবাস ও জরিমানা। ধর্ষণের সাজা সেটা হলো আমৃত্যু, কারাবাস ও জরিমানা। আর একটা হলো গণধর্ষণের ক্ষেত্রে ধর্ষণকারীদের আমৃত্যু, কারাবাস। বয়স নির্বিশেষে যে কোনো ধর্ষণের মামলাতে একই ধরনের শাস্তির বিধান। গুরুতর অপরাধের ক্ষেত্রে 1 মাসের বদলে 7 দিনের মধ্যে তদন্ত শেষ করার সময়সীমা। মূল আইনে যেখানে 1 বছরের মধ্যে শাস্তি দেওয়ার কথা বলা ছিল, তা সংশোধন করে 1 মাসের মধ্যে করা হবে। মূল আইন বলতে BNSS, ভারতীয় ন্যায় সংহিতা। মূল আইনে কোনো থানায় ঘটনা নথিভুক্ত করার পর 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার কথা বলা ছিল। সংশোধনীতে তা কমে 21 দিনের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় পুলিশ 21 দিনের ভিতরে তদন্ত শেষ করতে পারে না, আরও 15 দিন অতিরিক্ত সময় দেওয়া হবে। সেক্ষেত্রে পুলিশ সুপার পদমর্যাদার কোনো আধিকারিক স্বয়ং ঘটনার তদন্ত করবেন। চার্জ গঠনের 1 মাসের মধ্যে ট্রায়াল সম্পূর্ণ করতে হবে। মহিলা বা শিশুদের বিরুদ্ধে হওয়া অত্যাচারের ঘটনার তদন্তে অপরাজিত টাস্ক ফোর্স তৈরি করা হবে। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য জেলায় জেলায় বিশেষ আদালত গঠন করার প্রস্তাব। দায়িত্বে থাকবেন ডেপুটি সুপারিনটেনডেন্ট পদমর্যাদার পুলিশ আধিকারিক। এটা ছিল এক নজরে অপরাজিতা বিল। মমতার সরকার পশ্চিমবাংলার অ্যাসেম্বলিতে এটা তৈরি করেন। এর ভিতরে, এতগুলির ভিতরে যেটা সাংঘর্ষিক হতে পারে তার 4টি অংশ আমি নিচ্ছি। কি সেটা? ইফ ভিকটিম ডাইজ or in comma পানিশমেন্ট উইল বি হ্যাঙ্গিং প্লাস ফাইন। যদি কমাতে চলে যায় ধর্ষিতার ভিকটিম, এবং যদি তার মৃত্যু হয় তাহলে ধর্ষকের ফাঁসি হবে, সাথে জরিমানা। সিম্পল রেপের জন্য ফর রেপ লাইফ লং ইমপ্রিজনমেন্ট প্লাস ফাইন। ধর্ষণের সাজা হবে আমৃত্যু, কারাবাস, সাথে জরিমানা। গ্যাংরেপ সেম পানিশমেন্ট। গণধর্ষণের ক্ষেত্রে ঠিক একই সাজা হবে, লাইফ লং ইমপ্রিজনমেন্ট প্লাস ফাইন। এবং সেম পানিশমেন্ট ফর রেপ ইরেসপেক্টিভ অফ এজ, অর্থাৎ বয়সের কোনো ভেদাভেদ না রেখে রেপের জন্য যে কোনো ক্ষেত্রে এই একই সাজা, অর্থাৎ লাইফ ইমপ্রিজনমেন্ট প্লাস ফাইন, আমৃত্যু, কারাদণ্ড প্লাস জরিমানা। এই 4টি অংশই অপরাজিতা বিলের ভারতীয় ন্যায় সংহিতার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এখন মমতা ব্যানার্জি অ্যাসেম্বলিতে পাশ করার পরে কি বলেছিলেন সেটা আমরা যদি একটু শুনে নেই, তাহলে আমরা পুরো ব্যাপারটা রিক্যাপিচুলেট করতে পারবো। 1 নম্বর বর্ধিত শাস্তি, 2 নম্বর দ্রুত তদন্ত, 3 নম্বর দ্রুত ন্যায় বিচার। ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার যে শাস্তির কথা বলা হয়েছে, 10 থেকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, এবং ক্ষেত্র বিশেষে
যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। আমরা এটাকে করছি আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর থেকে ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড, এইটুকুই আমরা চেঞ্জ করেছি। ধর্ষণ বা গণধর্ষণের ফলে নির্যাতিতার মৃত্যু হলে বা নির্যাতিত সম্পূর্ণ ভেজিটেবল হয়ে গেলে ভারতীয় ন্যায় সংহিতায় এর শাস্তি বলা আছে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। আমরা এটাকে করেছি প্রাণদণ্ড ও জরিমানা। দর্শকবৃন্দ, এখন প্রশ্ন হচ্ছে, এই যে অপরাজিত বিল, এটা ভারতীয় ন্যায় সংহিতায় কোথায় আঘাত করছে, কোথায় কনফ্লিক্ট তৈরি করছে, সেটাই বড় প্রশ্ন। ভারতীয় ন্যায় সংহিতার BNSS এর 64 নম্বর ধারায় যেখানে বলা হয়েছে 10 বছরের কারাদণ্ড, সেখানে অপরাজিত বিলে বলা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এটা প্রথম সংঘর্ষ বা কনফ্লিক্ট। এটা অভিজ্ঞদের বা যারা আইন বোঝেন তাদের বিবেচনা এটা অত্যন্ত কঠোর সাজা, এবং রাষ্ট্রপতি কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। 65 নম্বর ধারার সঙ্গে কিভাবে কনফ্লিক্ট তৈরি করছে? অপরাজিত বিলের যেটা বলা হয়েছে তার সারমর্ম হলো এই: 65 নম্বর ধারা বিলোপ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ 16 বছরের নিচে যে শাস্তি এবং 12 বছরের নিচে যে শাস্তি, এই দুটি শাস্তির তফাৎ আর থাকছে না। ফলে এটা দ্বিতীয় কনফ্লিক্ট। এখানে দুই ধরনের শাস্তির বিধানকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এখন দেখা যাক 66 নম্বর ধারার সঙ্গে কিভাবে অপরাজিত বিল কনফ্লিক্ট করেছে। সেটা হলো এই: যদি ধর্ষিতার মৃত্যু হয় কিংবা সে কমা স্টেজে চলে যায়, জ্ঞান হারিয়ে এভাবে চলতে থাকে, তাহলে ধর্ষকের মৃত্যুদণ্ড হবে, ফাঁসি হবে। এখানেই ভারতীয় ন্যায় সংহিতার সঙ্গে সাংঘর্ষিক এই জন্য যে এখানে যারা বিচারক তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। তাহলে এই তিনটি ধারার সঙ্গে অপরাজিত বিল সামঞ্জস্যপূর্ণ নয় বিধায় পশ্চিমবাংলার গভর্নর সিবি আনন্দ বোস অ্যাসেম্বলিতে এই বিলটি ফেরত পাঠিয়েছেন। প্রশ্ন হচ্ছে, মমতা ব্যানার্জি কেন এই বিল করতে গেলেন? উত্তরটা খুবই সহজ। এটা ছিল একটা আইওয়াশ মাত্র। তিনি এই বিলে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে যখন এটা পাঠ করেন, তখন তিনি এক জায়গায় বলেছিলেন যে এটা যারা শুনবে তাদের গায়েও কাটা দিবে, তার নিজের গায়েও কাটা দিবে, অর্থাৎ হেয়ার ফলিকল দাঁড়িয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, যদি সত্যি সত্যি এটা হয়, তাহলে মমতা ব্যানার্জি যেভাবে ইনসেনসিটিভ কথাবার্তা বলতে পারেন, রেপকে তিনি দুষ্টামির সঙ্গে তুলনা করতে পারেন, একটু আধটু জ্বরের সঙ্গে তুলনা করতে পারেন, খদ্দের সঙ্গে বচসার কথা বলতে পারেন, প্রেগনেন্ট ছিল কিনা, কিছু ছিল কিনা, এ ধরনের কথা বলতে পারেন, লাভ অ্যাফেয়ার ছিল কিনা, অথবা তিনি মূল্য ধার্য করেন ধর্ষিতার জন্য। ফলে এ ধরনের ইনসেনসিটিভ রিমার্কস প্রমাণ করে যে মমতা ব্যানার্জির কথা আসলে যথেষ্ট সত্য নয়। এখন তিনি তড়িঘড়ি এই বিল কেন আনলেন? এটা একটা নজর ঘোরানোর চেষ্টা।
চোখে ধুলো দেওয়ার চেষ্টা পশ্চিমবাংলার মানুষের, ভারতের মানুষের চোখে। তিনি দেখাতে চাইছেন যে আমি কত সিরিয়াস দর্শকদের শাস্তি দেওয়ার জন্য। অর্থাৎ বিএনএসএস কিংবা ইন্ডিয়াতে যে ল আছে সেটা দিয়ে ধর্ষকদের শাস্তি দেওয়া সম্ভব নয় বলে তারা এই ধর্ষণ করছে। অপরাজিতা বিল হলে তারা আর ধর্ষণ করবে না। ধর্ষণকারী যারা তারা ভীত হয়ে পড়বে ফাঁসির সাজা শুনে। অর্থাৎ বিএনএসএস এর যে পানিশমেন্ট আছে সেটা যথেষ্ট নয়, উনি সেটাই বুঝাতে চেয়েছেন। তিনি বর্ধিত শাস্তির কথা বলেছেন। কিন্তু আপনাদের ধনঞ্জয়ের কথা মনে আছে, ফাঁসি দেওয়া হয়েছিল এই ভারতের আইনের দ্বারা। তাহলে কেন উনি নূতন বিল আনতে গেলেন? একটাই কারণ, যে দায়িত্ব এড়িয়ে যাওয়া। কিভাবে দায়িত্ব এড়ানো যায়? ঠিক যেভাবে দায়িত্ব এড়ানো হয়েছে, পুলিশ 4 দিন ইনভেস্টিগেশন করে একজনকে খুঁজে পেয়েছে। সঠিক করেছে কিনা ভুল করেছে সে প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু পুলিশ যদি ইনভেস্টিগেশন প্রপারলি না করে, বিচারকের সাধ্য নেই যে সঠিক সাজাটা তিনি দিবেন। কারণ বিচারক সাজা দিবেন ইনভেস্টিগেশন রিপোর্টের উপরে। পুলিশ যদি ঘটনার উদাহরণ কিংবা ঘটনার প্রমাণ, এভিডেন্স যদি লোপাট করে, তাহলে কিসের ভিত্তিতে বিচারক শাস্তি দিবেন? তার পক্ষে মৃত্যুদণ্ডও দেওয়া সম্ভব নয়, যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া সম্ভব নয়। ফলে এই নূতন নিয়ম আইন করে কি লাভ? মৃত্যুদণ্ড আইনে লেখা থাকলো, পুলিশ ইনভেস্টিগেশন করলো, রিপোর্ট করলো, এভিডেন্স পেল না, 20 বছরের শাস্তি হবে মমতা ব্যানার্জি ঘোষণা করলেন। কোনো একটা কোর্টে, লোয়ার কোর্টে 20 বছরের শাস্তি হলো, ফাঁসি হলো। হাইকোর্টে গিয়ে সেটা রদ হয়ে গেল, খারিজ হয়ে গেল, স্টে হয়ে গেল। সুপ্রিম কোর্ট বলবে যে কোনো প্রমাণ নেই এই ব্যক্তিকে, ধর্ষণকারী তাকে ফাঁসি দেওয়ার বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার কোনো এভিডেন্স নেই। ফলে অপরাজিতা বিলই হোক, আর ভারতীয় ন্যায় সংহিতা হোক, বা আমেরিকার নিয়ম আনা হোক, কিংবা বাংলাদেশের নিয়ম এনে চালিয়ে দেওয়া হোক, কোনো লাভ হবে না। তিনি কতটা সিরিয়াস মেয়েদের জন্য, মেয়েদের ইজ্জত রক্ষা করার জন্য, সম্মান রক্ষা করার জন্য, যাতে তারা ধর্ষিত না হয়, সেক্সুয়ালি অ্যাবিউজড না হয়, সেক্সুয়ালি নিগৃহীত না হয়, তার জন্য তিনি প্রমাণ রাখলেন যে তিনি ভীষণভাবে সিরিয়াস, যার জন্যে তিনি অপরাজিতা বিল এনেছেন। আসলে এটা শুধুমাত্র একটা মুখোশ। কারণ পশ্চিমবাংলাতে এই যাবৎকালে সেই কামদুনি, পার্ক স্ট্রিট, হাঁসখালি, সিউড়ি, কাকদ্বীপ সব তৃণমূলের নেতারাই জড়িত। আরজিকর, কসবা ল কলেজ, সবাই তৃণমূলের নেতারা জড়িত। ফলে শাস্তি হবে কি করে? পুলিশ টেম্পার করবে এভিডেন্স এবং রাজনীতি করার জন্যেই এই অপরাজিতা বিল। দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে বাঙালির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।